আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু অদম্য একাডেমি। আজকে আমরা হাজি দানেশ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটা নিয়ে আমরা আলোচনা করব। আগে কিন্তু হাজি দানেশ তোমার গুচ্ছের মধ্যে ছিল, এবার কিন্তু বের হয়ে আসছে। এবং উত্তরের মধ্যে তোমার রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, তারপর তোমার পঞ্চগড়, নীলফামারী, যত উত্তরের ডিস্ট্রিক্ট আছে এটার মধ্যে বেস্ট হচ্ছে হাজি দানেশ। ঠিক আছে? এবং হাজি দানেশ যতটা যেরকম সুন্দর সেরকম হচ্ছে একটা একটা ক্যাম্পাস। ঠিক আছে? এদের পড়াশোনার মানুষ এরকম উন্নত। আর হাজি দানেশের আর একটা ব্যাপার হচ্ছে, যারা উত্তরের মানুষ থেকে অনেকের, যেমন বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে একটা থাকে, যদি আমরা ইউনিভার্সিটিতে আমরা পড়ালেখা করি, যারা একটু কনজারভেটিভ ফ্যামিলির হয়, দেখা যায় চিন্তা ভাবনা করেছে হাজি দানেশে হইলে পড়বে, না হলে অন্য কোথাও পড়বে না। যাই হোক, এগুলো একটু তোমার বাইরের কথাবার্তা, সিলেবাসের বাইরের কথাবার্তা। সো এখন হাজি দানেশের জন্য আমরা কী পড়বো? দেখো, আমি প্রথমেই বলছি যে আমরা এতদিন গুচ্ছর জন্য যেভাবে পড়ে আসছি, ঠিক আছে, গুচ্ছের জন্য যেভাবে পড়ছিলাম ওইটাই আমার হাজি দানেশের জন্য এনাফ। ঠিক আছে? গুচ্ছের জন্য যা পড়ছি, কারণ এইটা হচ্ছে আমার হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ঠিক আছে? গুচ্ছ কিন্তু এইটা আমার জিএসটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ছিল। এবং এখানে গুচ্ছ কি তোমার যেমন হচ্ছে ম্যাথ বেশি আসতো, ম্যাথ জিনিসপাতি বেশি আসতো, কোনো ম্যাথ ফিজিক্সের মধ্যে সবসময় কোনো না কোনো একটা হার্ড হইতো। সো এই তুমি যে গুচ্ছের প্রিপারেশন নিয়ে থাকো, এইচএসটির প্রিপারেশনে কিছু না, জাস্ট লাস্ট এখন আছে হাতের কয়দিন, 3 দিন আছে। এই 3 দিন বা 2 দিন তোমার জাস্ট কাজ হবে যে এইচএসটিও কোশ্চেন ব্যাংকটা দেখা, এই যে লাস্ট 2 ডেজ জাস্ট সলভিং এইচএসটিও কোশ্চেন ব্যাংক। এখন দেখো, আসলে এদের 2টা ইউনিটে পরীক্ষা হবে। হ্যাঁ, এ ইউনিটে পরীক্ষা, এ ইউনিটে প্রত্যেকটা, আর একটা হচ্ছে বি ইউনিটে। এ ইউনিটে তোমার কী কী থাকতেছে? ফিজিক্স, কেমিস্ট্রি, দেন তোমার থাকতেছে ম্যাথ, অ্যান্ড থাকতেছে হচ্ছে এ ইউনিটে তোমার থাকতেছে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড হচ্ছে তোমার বায়োলজি, তাই না? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড হচ্ছে ইংলিশ, এটা থাকতেছে। অ্যান্ড তোমার তোমার বি ইউনিটে থাকতেছে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, দেন হচ্ছে তোমার ম্যাথ, আর তারপর হচ্ছে তোমার ইংলিশ। দেখো, কমন কিন্তু সব জায়গায় তোমার ইংলিশ আর হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি কমন। এই ইউনিটে যেহেতু বায়োলজি আছে, এটা ধারণা করা যায় এটা তোমার অ্যারাউন্ড তোমার জেনারেল ইউনিভার্সিটিগুলো যেরকম হয়, যেমন রাবির কোশ্চেন বলতে পারো, অথবা তুমি অ্যাগ্রি কোশ্চেনকে বলতে পারো, কিছুটা অ্যাগ্রির মতো এরকম কোশ্চেন হবে, মানে ম্যাথমেটিক্যাল টার্ম কম থাকবে। কারণ এটা ধারণা করা যায় যে কোশ্চেনগুলোতে ম্যাথ থাকে না, ম্যাথকে বাদ দিয়ে দেয়, সেখানে ধারণা করা যায় ওখানে ফিজিক্স, কেমিস্ট্রির মতো ম্যাথমেটিক্যাল টার্ম কম থাকবে। আর এই ইউনিটটা তোমার কি ইঞ্জিনিয়ারিং ইউনিট, এটা তোমার ইঞ্জিনিয়ারিং ইউনিট। সো এই ইঞ্জিনিয়ারিং ইউনিটে তোমার ম্যাথ থাকবে এবং ক্যালকুলেটিভ ফিজিক্সও থাকবে। হ্যাঁ, বি ইউনিট নিয়ে যে কথা বলি, এখানে তুমি ফিজিক্সে অ্যারাউন্ড তুমি হচ্ছে 10 থেকে 11টার বেশি থিওরি পাবা না। ঠিক আছে? এর চেয়েও কম পাইতে পারো, এবং বাকিগুলো তোমার থাকবে হচ্ছে ক্যালকুলেটিভ। ঠিক আছে? ক্যালকুলেটিভ এবং ম্যাথ তো ম্যাথই থাকবে। এবং কেমিস্ট্রির মধ্যেও অ্যারাউন্ড তুমি 17-18টার মতো হয়তো বা থিওরি জানতে পারো। কতটা? 17-18টা তোমার জানতে থাকতে পারে হচ্ছে তোমার কত থিওরি, এবং বাকিগুলো থাকবে হচ্ছে ম্যাথ। এবং এইখান থেকে তোমার ম্যাক্সিমাম তোমার পুরো কোশ্চেনের মধ্যে ফিজিক্সের মধ্যে দেখা যাবে হচ্ছে অনেকটা অংশই থাকবে হচ্ছে থিওরির, এবং কেমিস্ট্রির রাউন্ড তুমি এখানে হচ্ছে 20-21টাই পাবা হচ্ছে থিওরি, বা তারও বেশি পাবা হচ্ছে এখানে তুমি থিওরি। আর হাজি দানেশের তোমার এই যে বায়োলজি ইউনিটটা কিন্তু অনেক বেশি উন্নত। এখানে যেমন হচ্ছে তোমার এগ্রিকালচার আছে, ফিশারিজ আছে, ভেটেরিনারি আছে, অনেক বেশি উন্নত এই হাজি দানেশের এই ইউনিটটা। আর ইংলিশের জন্য ভাই আমরা কি করব? ইংলিশ তুমি জাস্ট এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখবা। ঠিক আছে? প্রিভিয়াস ইয়ারের জিএসটির কোশ্চেন দেখবা, হ্যাঁ, এইচএসটিতে দেখবাই। তারপর অন্যান্য তোমার যেগুলো তুমি যদি যত পারবা ইংলিশ, বিগত বছরের যত ইউনিভার্সিটির আছে ইংলিশগুলো তুমি বেশি বেশি সলভ করো, মানে যতটুকু পারো তুমি। তোমার ইংলিশে আলাদা করে এখন রুলস, আলাদা করে নোটপাতি কোনো কিছু পড়ার দরকার নেই, তুমি জাস্ট বিগত কোশ্চেন সলভ করে যাও। ইংলিশ বেসিক তুমি অ্যারাউন্ড তুমি 10 থেকে 11টা অবশ্যই পাবা, যে বেসিক কোশ্চেন এগুলো তুমি পড়ে গেলেও পারবা, না গেলেও পারবা। এবং এগুলো হচ্ছে তোমার বেসিক জিনিসের মধ্যে, সারাদিনে যে কথাবার্তা বলো, সারাদিনে যে পড়ে আসছো সারা জীবন, ওগুলোর মধ্যে থেকে 10-11টা থাকবে। সো ইংলিশে তুমি জাস্ট এখান থেকে তোমার থাকবে যে তুমি যেন আরো 14-15 যেন সিকিউর করতে পারো। ঠিক আছে? 14-15 তুমি এখান থেকে যেন সিকিউর করতে পারো। এটা কিন্তু অন অ্যান এভারেজ সবাই একই রকম করবে। তোমার চান্স নির্ভর করে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অথবা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের উপরে। এই জিনিসগুলো তোমার ভালো মতো আয়ত্তে আনতে হবে। আরেকটা জিনিস এখানে দেখো যে হচ্ছে তোমার লাস্ট এইচএসটি কোশ্চেন ব্যাংক কেন সলভ করতে বললাম, এটা কিন্তু অ্যারাউন্ড তোমার সব জিএসটি কোশ্চেন সলভ হয়ে যায়, এবং তুমি লাস্ট কয়েকদিন এইচএসটি কোশ্চেন ব্যাংক সলভ করবা। পাশাপাশি তুমি যদি পারো কিছু তুমি বিজ্ঞান ও প্রযুক্তি, সায়েন্সকে বাদ রেখে কিছু বিজ্ঞান ও প্রযুক্তির কোশ্চেন ব্যাংকে তুমি করবা। ঠিক আছে? মানে কি সায়েন্স অ্যান্ড টেকনোলজি,
সায়েন্স অ্যান্ড টেকনোলজির কিছু কোশ্চেন তুমি সলভ করবে এটার সাথে সাথে লাস্ট কয়েকদিন, কারণ এটা যেহেতু বিজ্ঞান প্রযুক্তির, এই বিজ্ঞান প্রযুক্তি সলভ করে যাওয়া তোমার তুলনামূলক ভালো, কারণ এরা একই প্যাটার্নের প্রশ্ন ফলো করে, কিন্তু এদের এইচএসটির কোশ্চেনটা জাস্ট অথবা সাস্টের চাইতে মোটামুটি লেভেলের এভারেজ স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়, ইজি কোশ্চেন হয় একটু। এবং এইটাতে আরেকটা জিনিস মাথায় রাখবা, যাবে এইচএসটিও কিন্তু এবার জিএসটিতে যারা এক্সাম দিবে তারা কিন্তু হাজি দানেশেও পরীক্ষা দিবে। সো এখানে কম্পিটিশনটাও কিন্তু ভালো লেভেল হবে, কারণ যারা ওখানে পরীক্ষা দিবে চিন্তা করবে এখানেও দিয়ে দেখি। এবং জিএসটির মধ্যেও কিন্তু অনেকের ফার্স্টের দিকেই চয়েস থাকে এইচএসটিও। সো যারা এখানে চান্স পাবে তারা জিএসটিতে অন্য কোথাও চান্স পেলে নাও যেতে পারে। সো এখানে কম্পিটিশন কিন্তু ভালো হবে, তোমাকে মোটামুটি থাকতে হবে যে আমরা তো মেইন মেরিটের মধ্যেই যেন থাকতে পারি, মেরিটটা যেন আমার মেইন মেরিটের মধ্যেই থাকে। এবং এই কয়েকদিন প্রত্যেক দিন একটু এক্সাম দাও, অনলাইন বিভিন্ন কোর্স আছে না ওগুলাতে এক্সাম দাও, অথবা অফলাইন যেখানে পড়তেছো সেখানে যে এক্সাম দাও সেখানে আরও ভালো। এবং এক্সামটা তোমার এই অফলাইনে কেন বলি, কারণ এখানে ওএমআর ভিত্তিক এক্সামটা দেওয়া যায়, এই ওএমআর বেসিসে এক্সামটা দেওয়ার চেষ্টা করো। তোমার কিন্তু চান্স মোটামুটি হয় নাই, এখন পর্যন্ত হয় নাই, একটা কারণ হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা তুমি ঠিকমতো করতে পারো নাই। এটা তখনই আসবে যখন তুমি রেগুলার এক্সামটা ঠিকমতো দিবা। আর এখানে ফিজিক্সের সাথে বললাম এবং কেমিস্ট্রি দুইটার ক্ষেত্রেই কিন্তু মোটামুটি কমন একই রকম কোশ্চেন আসবে, ঠিক আছে, একই টাইপ, মানে খুব বেশি ম্যাথ আসবে না, মানে ম্যাথ নাই বললেই চলে, এবং ম্যাক্সিমামে আসবে হচ্ছে তোমার কি আসবে, থিওরি। এই জন্য চেষ্টা করবা যে তোমার কেমিস্ট্রিতে ভালো করার, কেমিস্ট্রি থেকে যেন তুমি একটা বড় অংশের মার্ক তুলতে পারো। ওকে, এটা তুমি চেষ্টা করবা, কারণ তোমার ইংলিশ এবং কেমিস্ট্রি, ইংলিশ অনেকে প্রিপারেশনটা বাদ, যে ম্যাথে ভালো সে অবশ্যই বি ইউনিটের জন্য ভালোভাবে প্রিপারেশন নিবা। এবং কেমিস্ট্রিটা যেহেতু দুইখানে এক, কেমিস্ট্রিটা তোমার চেষ্টা থাকবে যে কেমিস্ট্রিতে যেন তুমি 20 তুলতে পারো। এবং এখানে তোমার পাস কততে বলো তো, এখানে কিন্তু তোমার পাস হচ্ছে 30-এর মধ্যে, আলাদা আলাদা কিন্তু পাস নেই, এবং জিপিএর মধ্যে আছে হচ্ছে 50 মার্ক, টোটাল হচ্ছে 150 মধ্যে। জিপিএ নিয়ে এখন কোনো চিন্তা করবা না ভাই, এই যে যেটা বলতেছি জিপিএ নিয়ে কোনো চিন্তা করিও না এখন। এখন তোমার মূল টার্গেট হচ্ছে তোমার এই যে অ্যাডমিশনের যে এক্সামটা 100 মার্কের মধ্যে, ফিজিক্সে 25, কেমিস্ট্রিতে 25, বায়োলজিতে 25, ইংলিশে 25, এই ব্যাপারগুলো নিয়ে ভালো মতো চিন্তা করা। এবং ইংলিশ নিয়েও প্যারা খেয়েও না, ইংলিশ তো বললাম তুমি না পড়ে গেলেও 10-11টা পেয়ে যাবা, হ্যাঁ। এবং যে কোনো এক্সামের জন্য তোমার কত ভাই বলো তো, সবসময় বলি যে 60% মার্ক হচ্ছে তোমার সেফ। যেমন কালকে রাবির জন্য বললাম যে 60% মার্ক যে কোনো এক্সামের জন্য সেফ বলা যায়, যদি স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়। যদি খুবই ইজি হয় তখন এটা 70তেও চলে যেতে পারে, খুব হার্ড হইলে এটা 30-40তেও চলে আসতে পারে, কোনো ইয়া নাই। সো তোমার যে কোশ্চেন আমি বললাম 60, ওই কোশ্চেন হলো অনেক ইজি, তুমি যাই 60টা দাগে বসে আসো আর দাগাইলে না, এখানে কিন্তু সবচেয়ে বড় ভুল করবা। অথবা কোশ্চেন অনেক কিছু হার্ড, তুমি 45টা দাগে আর দাগাইতে পারতেছো না, ওইখানে একবারে কান্দে কাটি হুলস্থুল করবা যে আমার চান্স হইতেছে না, এগুলাও চিন্তা করবা না। তোমার মনে রাখবে যে কোশ্চেন যদি আমি পারতেছি, কোশ্চেন আমার বন্ধুরা মোটামুটি পারছে, অনেক কোশ্চেন ছিল হার্ড, অনেক ম্যাক্সিমাম কোশ্চেন ছিল ইজি, এই ধরনের প্যাটার্নগুলোতে 60% করলেই কিন্তু হয়ে যায়। তোমার মোটামুটি টার্গেট থাকবে যে আমি যেন অ্যারাউন্ড 60-60টা কোশ্চেন যেন ভালো মতো অ্যাপ্লাই করতে পারি। এবং প্যানিক অ্যাটাক করা যাবে না, ওইমার যখন দাগাবা খুবই ঠান্ডা মাথা ওইমার দাগাবা, 2 নম্বর ফাঁকা রাখছো, 3 নম্বরে এসে পূরণ করতেছো, 2 নম্বরে আবার দাগাই ফেলছো, তাহলে পুরো সিরিয়ালটাই খারাপ হয়ে যাবে। তুমি কোনটা দেখাচ্ছ, ফিজিক্সের জায়গায় ম্যাথ দেখাচ্ছ নাকি ম্যাথের জায়গায় ফিজিক্স দেখাচ্ছ, এই ব্যাপারগুলো খুব ভালো মতো খেয়াল রাখতে হবে। এবং টাইম ম্যানেজমেন্টটা ঠিক করে যাবা না যে শুরু থেকে যে আমি কোনটা প্রথমে দেখাবো, কেমিস্ট্রি দেখাবো না কি দেখাবো। চেষ্টা থাকবে তোমার কেমিস্ট্রি দিয়ে শুরু করার, এইখানে চেষ্টা থাকবে বায়োলজি কেমিস্ট্রির যে কোনো একটা দিয়ে শুরু করার, কারণ থিওরি বেস আগাইলে তুমি, এবং যখন থিওরি দিয়ে শুরু করবা তখন দেখবে সময়টা কিন্তু তুমি পরের দিকে আরও বেশি পাচ্ছ, কারণ থিওরিতে তেমন সময় লাগে না। পাশাপাশি যদি ইজিএস দিয়ে শুরু করা যায়, কনফিডেন্সটা অনেক বেশি কাজ করে শেষের দিকে। সো তোমার ফার্স্ট কনসার্ন থাকবে যে আমি থিওরি বেস ইজি কোনো কিছু দিয়ে শুরু করবো, যেটা ইজি হবে সেটা দিয়ে শুরু করবা, কিন্তু মোটামুটি প্রিফার করবা যেন কেমিস্ট্রিটা শুরুতেই কোশ্চেনটা দেখবা, ইজি হচ্ছে না হচ্ছে, যদি ইজি হয় কেমিস্ট্রি দিয়ে শুরু করে দিবা। আর একটা জিনিস, এক্সামের এই যেটা বললাম এটা আগে থেকে ঠিক করে যাবা না যে কোনটা দাগাবো না দাগাবো, ওকে। এবং প্রত্যেকটার জন্য টাইম তো ঠিক করে যাবা যে প্রত্যেকটা পার্টে কতটুকু টাইম রাখবো না রাখবো, এটা ক্যালকুলেটিভ এটা সবাই বলে, নিজেরা হিসেব করে দেখবে যে কতটুকু রাখলে ভালো হয়। এবং কয়েকটা রান দেওয়ার চেষ্টা করবা, অ্যাটলিস্ট 2টা, ঠিক আছে, অ্যাটলিস্ট 2টা রান, মানে প্রথমবারে দাগাইলা, যেগুলো দাগাইতে পারলা না ওগুলো সেকেন্ডবারে দাগাবা, যদি তোমার কনফিউশন খুব বেশি মনে না হয়, হ্যাঁ। কারণ কি, তুমি যে প্রথম রানে যেগুলো দাগাচ্ছ তোমার কিন্তু সাবকনশিয়াস মাইন্ডটা অনেক বেশি স্ট্রং হয়ে যাবে, তখন খুলবে সাবকনশিয়াস মাইন্ডটা। এবং যখন তুমি সেকেন্ড টাইমে যখন দাগাবা দেখবে যে যেগুলো পারো নাই ওগুলোও তুমি কয়েকটা পারে গেছো, এটা তোমার কিসের কারণে, কনফিডেন্সের কারণে। সো এই হচ্ছে ওভারঅল এইচএসটিও এর এক্সামের জন্য আলোচনা। জিএসটির জন্য যারা প্রিপেয়ার করছো তাদের হয়ে গেছে, এখন জাস্ট এইচএসটিও কোশ্চেন ওদের স্পেশাল যে প্যাটার্নগুলো আছে এগুলো ফলো করতে হবে। ইংলিশের জন্য বিগত বছর জাস্ট সলভ করো, এইগুলাই তোমার জন্য এনাফ।
আর এখন নতুন কোনো অধ্যায় নতুন কোনো কিছুই পড়তে যায় না ভাই, এক্সামটা এখন ভালো করে দাও, প্রত্যেকদিন পারলে 1-2টা করে এক্সাম দাও। তো এই আর কি বেসিক আলোচনা। ধন্যবাদ সবাইকে।